আজ আমার স্বামীর দ্বিতীয় বিয়ে। আমার বিয়ের 7 বছর পরেও এখন পর্যন্ত আমার কোনো সন্তান হয়নি। তাই আমার শাশুড়ি খুব করে চায় আমার স্বামীর আবার বিয়ে হোক। আমার স্বামীও এতে রাজি। সুজন বলল, ওই রুমে গিয়ে ঘুমাও। আমি বললাম, অভ্যাস হয়ে গেছে, আর তো মাত্র একটা রাত, একটু পাশাপাশি ঘুমাই। সারা রাত ঘুমাতে পারিনি, ফজরের আজান দিয়ে দিয়েছে। ফজরের আজানের সাথে সাথেই বিছানা ছেড়ে উঠলাম। হঠাৎ সুজনের নিষ্পাপ মুখটার দিকে তাকাতেই চোখ ঝাপসা হয়ে উঠল। এ কি নিষ্ঠুর পৃথিবী! আমি চাইলেও আমার স্বামীকে জড়িয়ে ধরে বলতে পারতেছি না, সুজন, আমার খুব কষ্ট হচ্ছে, আমি মরে যাচ্ছি, আমাকে বাঁচাও। তোমার উপর শুধু আমারই অধিকার। তোমার বুকে একাই শুধু আমি মাথা রেখে ঘুমাবো, অন্য কোনো নারী। তোমার বুকের ভালোবাসা শুধুমাত্র আমার জন্য। আমার খুব ইচ্ছে হলো সুজনের বুকে ঝাঁপিয়ে পড়ি, কিন্তু আমি পারলাম না। আমি অধিকারটুকু হারিয়েছি। কাল আমার স্বামীর বিয়ে, আমি এখনো জীবিত আছি। আমার সবচেয়ে প্রিয় মানুষটাকে আমি হারিয়েছি। নিজেকে খুব তিলে তিলে শেষ করে দিতে মনে চাচ্ছে। কেন আমি সন্তান জন্ম দিতে অক্ষম? যদি কোনো রকম এই জীবনে আমি বেঁচে যাই, আত্মহত্যার মতো ঘৃণিত কাজ না করে যদি বেঁচে থাকতে পারি, তাহলে হাসরের ময়দানে আমি আমার স্বামীর ভাগটুকু বুঝে নেব। কি সব আবল তাবল বকছি, মাথায় কিছুই কাজ করতেছে না। টলতে টলতে রান্নাঘরে গেলাম। আজকে সুজনের পছন্দের কিছু খাবার রান্না করব শেষবারের মতো। রাতে দেখি সুজন একা একা মোবাইলে কথা বলছে। আমাকে দেখতেই ফোনটা কেটে দিল। হয়তোবা নতুন বোর সাথেই ফোনে কথা বলছে। আজকে রাতে আর আমি এই রুমে থাকবো না, থাকলে হয়তোবা দম বন্ধ হয়ে শেষ হয়ে যাব। আমি বালিশ নিয়ে অন্য রুমে যেতে লাগলাম। সুজন আমাকে বলল, কোথায় যাও? আমি একটু মুখে হাসি দিয়ে বললাম, যেখানে থাকার আমার সেখানে। সুজন আমাকে বলল, আমার ঘুম আসছে না, অনেকদিন হয় তোমার সাথে কথা হয় না, আজকের রাতটা আমরা গল্প করে কাটাই। তুমি কি বলো? কি নির্মমতা, তাই না? পৃথিবীর কোনো মেয়েরই হয়তোবা আজকের রাতটা গল্প করে কাটাতে ইচ্ছা করবে না, স্বামীর মুখটাও দেখতে চাইবে না। কিন্তু ওই যে আমি ভালোবাসায় পাগল, অন্ধের মতো পাগল, প্রতিবারই আমি হেরে যাই। তাই আজকেও সুজনের কথা ফেলার সাহস আমার হলো না। আমি একটা দীর্ঘশ্বাস নিয়ে বললাম, এমন আবদার বোধহয় এটাই শেষ, কিভাবে তোমাকে ফেরাই আমি বলো? সে কোনো উত্তর না দিয়ে বলল, জানো, মেয়েটা খুব মিষ্টি, মায়াময় চেহারা, ঠিক তোমার মতো কিছুটা মিলে যায়, তোমার মতো শান্তও বটে। কেন জানি এত মানুষের ভিড়ে আমি ঠিক তোমার মতোই একজন খুঁজে পেয়েছি। এটাও হয়তোবা ভালোবাসা, তাই না? আমি বললাম, সবকিছুই যেন ঠিক থাকে, যেন আমার মতো অপয়া না হয়। আমার এ কথা বলাতে সুজন খুব রেগে গেল। সে বলল, আজকের দিনটার জন্য তুমিই দায়ী, তুমি নিজের কপালে নিজেই দুঃখ টেনে এনেছো। আমি চোখ মুছতে মুছতে বললাম, হ্যাঁ আমি দায়ী, আমি অপয়া। সুজন আবারও রেগে গিয়ে বলল, দেখো সুমি, সন্তান না হওয়ার কারণে পারিবারিক এবং সামাজিক প্রেশারটা হয়তোবা নিতে পারতেছিল না, তাই বলে কথায় কথায় ঝগড়া হলেই নিজেকে হেয় করো কেন? শেষবার যখন ঝগড়া হলো তুমি আমাকে বলেছিলে আমি যেন বিয়ে করি আরেকটা, আর না হলে যেন তোমার মরা মুখ দেখি। আমি তোমার মরা মুখ দেখতে চাই না, তাই এত কিছু করা। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। সুজনকে জড়িয়ে ধরে কান্না করে বললাম, তুমি কেন বুঝতে পারো না কোনটা আমার মুখের কথা আর কোনটা আমার মনের কথা? সুজন চোখের পানি মুছে বলল, সব সময় কি বুঝে নেওয়ার দায়িত্বটা আমার একারই ছিল? তুমিও তো কিছুটা বুঝতে পারতে, কিন্তু না, তুমি সব সময় আমাকে প্রেসার দিয়েছো। সুজনের গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, তুমি কেন বোঝো? মানসিক কষ্ট নিতে না পেরে তোমার উপরে রাগ ঝাড়তাম, আর এটাই আমার ভুল ছিল। আর এই ভুলের শাস্তি এতটা নির্মম হবে কোনোদিনও আমি ভাবতে পারিনি। সুজন আমার হাত ছাড়িয়ে বলল, তোমার বুঝতে বুঝতে অনেক দেরি হয়ে গেছে, এখন আর কিছুই করার নেই। দম বন্ধ হয়ে যাচ্ছিল কান্না করতে করতে। বারবার মনে হচ্ছিল সুজনের পা ধরে অনুরোধ করি, তুমি এটা করো না, কিন্তু না, পারলাম না। মনে হচ্ছিল যে যেতে চায় তাকে যেতে দেওয়াই উচিত, তাকে আটকে রাখা হচ্ছে বোকামি। আর তাছাড়া সত্যিই তো আমি সুজনকে কখনোই সন্তান দিতে পারবো না, তাই আমার অনুরোধ করাও এখানে সাজে না। ফজরের আজান পড়েছে, একটা দুইটা পাখির আওয়াজ ভেসে আসছে। আমি আর সুজন দুজনই ফ্লোরে হেলান দিয়ে বসে আছি। আমার ঠোঁটগুলো ফেটে চৌচির হয়ে গেছে, কান্না করতে করতে চোখ থেকে রক্ত পড়বে এমন অবস্থা। এতটা কষ্ট হচ্ছে, মুখ থেকে হা করে নিঃশ্বাস নিচ্ছি। আচ্ছা, আমার যতটা কষ্ট হচ্ছে সুজনের কি তার অর্ধেকটাও হচ্ছে না? হচ্ছে না হলে হয়তো বা কখনো আমাকে একা করতে পারতো না। সুজন আমার দিকে তাকিয়ে বলল, আমার একটা শেষ অনুরোধ রাখতে পারবে তুমি? আমি শুকনো গলায় বললাম, রাখবো, বলো। সুজন আলমারি থেকে একটা ব্যাগ বের করে আমার হাতে দিল। ও বলল, আমি জানি তোমার খুব কষ্ট হবে, তবুও তুমি এই শাড়িটা আমার জন্য পরো, গত 3 মাস আগেই তোমার জন্য কিনেছিলাম। ঝগড়া ঝাঁটি ঝামেলা সব মিলিয়ে তোমাকে আর দিতে পারিনি। আমি চাই আজকের দিনে তুমি একটু পরিপাটি হয়ে থাকো। সকালে ফুল আসবে বাসর ঘর সাজানোর জন্য, আমি তোমার জন্য বেলি আনতে বলেছি, খোপায় পড়ো। আমার নতুন জীবনের শুরুতে তোমার সুন্দর মুখখানা দেখেই আমি শুরু করব। আমি শুধু ভাবলাম সুজনের এতটা নিষ্ঠুর চাওয়া আমার জন্য পূরণ করা খুবই কষ্টের হয়ে যাবে, তারপরেও
আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। ননদের মুখে শুনেছি যতটুকু ঘরোয়া ভাবেই বিয়ে হচ্ছে। সুজনের পরিবারের কয়েকজন আর মেয়ের পরিবারের 8-10 জন মিলে, এই আর। সুজন 12টার দিকে গোসল করে পরিপাটি হয়ে তার মা বাবা ভাই বোনকে নিয়ে বের হয়েছে বিয়ের উদ্দেশ্যে। আমি এখনো এই বাড়ি থেকে যাইনি। সুজন বিয়ে করে বউ নিয়ে আসলে তার বউটাকে প্রথমবার আর শেষবারের মতো এক নজর দেখেই তারপরে যাব। বুকে একরাশ কষ্ট নিয়ে সুজনের দেওয়া বেলি ফুল আর শাড়ি দিয়ে নিজেকে সাজালাম। আমার সাজানো ঘরটা আজকে বাসর ঘরে সেজেছে অন্য কারো জন্য। কি সুন্দর করে সাজানো। আমার বাসর ঘরটা যদিও এতটা সুন্দর হয়নি, পালিয়ে বিয়ে করার কারণে আমাকে আফসোস আর হতাশা আঁকড়ে ধরছে। পুরো বাসায় আমি একা, সবাই গিয়েছে নতুন বউকে আনতে। আমি বসে বসে অপেক্ষা করছি তাদের জন্য। সন্ধ্যার পরে কলিং বেল বাজলো। বেলের আওয়াজে আমার শরীর কাঁপতে লাগলো। কোনো রকম টলতে টলতে দরজা খুললাম। প্রথমেই আমার ননদ হাসি মুখে ঘরে ঢুকলো, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি মুখ কালো করে ঘরে ঢুকতে ঢুকতে বলল, অলক্ষণী কোথাকার, এই বলেই হন হন করে চলে গেল। সবার পরে সুজন আসলো, তার কোলে ছোট্ট একটা মেয়ে, এই তো বয়স 5 হবে। ননদ আমাকে শুনিয়ে শুনিয়ে বলল, দেখো তো ভাবি, তোমার মতো বাচ্চা তোমার পছন্দ হয়েছে কিনা। সুজন হাসতে হাসতে বলল, পছন্দ তো হতেই হবে, চেহারার সাথে মিলিয়ে এনেছি না। দেখ দেখ, একদম সুমির মতো হয়েছে, সবাই বলবে এটা সুমিরই মেয়ে। আমি কিছুই বুঝতে পারতেছিলাম না, আমার শরীর তখনও কাঁপতেছিল থরথর করে। সুজন আমার ননদ মানে নীলাকে বলল, যা ওকে আমাদের রুমে রেখায়। সবাই যেতেই সুজন আমাকে জড়িয়ে ধরে বলল, ধন্যবাদ তোমাকে আমার অনুরোধ রাখার জন্য। আমি ঘেউ ঘেউ করে কান্না করে দিলাম। সুজন আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, তোমাকে এত কষ্ট দেওয়ার কারণ হচ্ছে তোমাকে বোঝালাম যে সবসময় মুখে যা আসে তাই বলা উচিত না, আর যেই কষ্টটা তুমি নিতে পারবে না সেটা তুমি আমাকেও বলবে না। তুমি কাল রাতে আমাকে জড়িয়ে ধরে বলেছিলে না তোমাকে কেউ বোঝে না, কিন্তু সত্যি কথা কি জানো, এই দুনিয়াতে তোমাকে বোঝার মতো আমি ছাড়া আর কেউ নেই। আর তাই এই ভালোবাসার মানুষটাকে আমি কখনো আমার কাছ থেকে হাতছাড়া করতে চাই না। আমরা দুজন দুজনকে জড়িয়ে ধরে রাখলাম। সুজন কিছুটা থেমে আবার বলল, একটা সন্তানের প্রয়োজন ছিল, তাই একটা সন্তান নিয়ে এসেছি। আর ঘরে তো আমার বউটা আছেই। মা বাবা তো সহজে কিছু বুঝতে চায় না, তাই এত কাহিনী করা। এই বিষয়ে তোমার ছোট ননদ আমাকে অনেক হেল্প করেছে, ও বাবা মাকে সামলিয়েছে। বাবা মা তো জানতোই আজ আমার বিয়ে। যাই হোক, ওসব কথা এখন বাদ দাও, এখন রান্নাঘরে যাও, আমার জন্য ভালো করে 1 কাপ চা বানাও। তারপর আবারও বলল, আরো একটু সুন্দর করে সাজতো, আর কানের কাছে এসে ফিসফিস করে বলল, চোখে একটু কাজলও দিও, আজকে আমাদের দ্বিতীয় বাসর হবে। পাহাড় সমান ওজন বুক থেকে নামিয়ে সেই বুকে সুজনকে জড়িয়ে ধরলাম পরম মমতায়। আজকের স্টোরিটা এখানেই শেষ হলো। আর আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও আমার এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।